এই বিধানসভা কেন্দ্রের সম্মানীয় কর্পোরেটরগণ এবং রয়েছেন আমাদের, আমরা সকলেই জানি যে আজকের এই বর্তমান যে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, এই অনুষ্ঠানের শুভমঞ্চে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে আমাদের বর্দালী মন্ডলের উদ্যোগে যেখানে আমরা সবাই উপস্থিত হয়েছে, সেই উপলক্ষে আমাদের মাঝে যিনি একটু আগে মূল্যবান বক্তব্য রেখেছেন, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত সহসভাপতি এবং আমাদের বর্দালী কেন্দ্রেরই বাসিন্দা, আমাদের মেয়র সহ কিন্তু বর্দালী বিধানসভারই উনিও কিন্তু এই অঞ্চলের বাসিন্দা। এখানে উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী অসীম ভট্টাচার্য, উনিও এই অঞ্চলেরই বাসিন্দা। তাছাড়া উপস্থিত রয়েছেন এক্স প্রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি শ্রী সঞ্জয় সাহা মহোদয়, উপস্থিত সুব্রত চক্রবর্তী প্রভারী বর্দালী মন্ডলের এবং ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি, এবং যার সভাপতিত্ব আজকে এই অনুষ্ঠান, আমাদের সবার প্রিয় এই মন্ডলের যিনি বর্দালী মন্ডলের সভাপতি শ্রী শান্ত কুমার দেব মহোদয়, উনি ওনার স্বাগত ভাষণে বিস্তারিত আলোচনা রেখেছেন। আজকে অনুষ্ঠান পরিচালনা করেছি আমরা, আজকের দিনটাও তার অন্যথা হবে না। আপনাদের জন্য আমাদের ছাত্রছাত্রী প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আপনার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে। এই যে কৃতি সম্বর্ধনা যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এখানে উপস্থিত রয়েছেন সমস্ত মাননীয় কর্পোরেটর বৃন্দ, অলোক রায়, অভিজিৎ মল্লিক, জাহ্নবী দাস চৌধুরী, শম্পা সরকার চৌধুরী, রত্ন দত্ত, এবং এখানে উপস্থিত সমস্ত যারা স্টেট এবং ডিস্ট্রিক্টের যারা এবং মন্ডলের যারা সদস্যরা রয়েছেন, এবং যাদের জন্য আজকে এই অনুষ্ঠান, আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং যারা অভিভাবক বৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন, মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি সর্বপ্রথম এই কারণে আমি একটু আগে বললাম যে আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে যারা আজকে এই কৃতিত্ব অর্জন করেছেন তাদের কিন্তু নিজেদের কারণে সেটা সম্ভব হয়েছে। পাশাপাশি কারণ ভিতর থেকে যতক্ষণ ধরে না আসবে যে আমার করতে হবে, ভালো পরীক্ষার রেজাল্ট আনতে হবে, ভালোভাবে আমার বুঝতে হবে, বিষয়টা লিখতে হবে, জানতে হবে, সেই যে বিষয়, তাদের যে অধ্যবসায় এবং নিষ্ঠা এবং তাদের যে প্রতিভা, সেটা কিন্তু আজকে প্রকাশ পেয়েছে। এবং এর জন্য আমি প্রথমেই যারা কৃতি ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং এটা কিন্তু যে ছাত্রছাত্রীরা, আমি যদিও বলি ওনাদের তো নিজেদের পরিশ্রমের কারণে রেজাল্ট, কিন্তু তার পেছনে কিন্তু যাদের বিশেষ একটা ভূমিকা থাকে সেটা হচ্ছে তাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং এই সমাজ। কারণ এনভায়রনমেন্ট যদি প্রকার না থাকে, পড়াশোনার তো কনসেন্ট্রেশন আসবে না, এবং চিন্তার যে ভাবনা বা প্রকাশ সেটা কিন্তু সম্ভব নয়। আমি সবসময় এটা বলি, কারণ আমাদের 70 দশকের কথা যদি বলি, এমন একটা অবস্থা ছিল, লাকি ইন দ্যাট ওয়ে, যে স্কুলে যাবো কি অবস্থা, সেখানে কখন যে বোমা ফেলবে আর সে কাকে কি মারবে, কাকে কাটবে মারবে, এরকম একটা অবস্থা ছিল। স্কুলগুলোর মধ্যে বিভিন্ন স্লোগান লেখা থাকতো, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া হতো। আমাদের ভারতবর্ষের যারা গুণীজনেরা আছেন, যারা লিজেন্ড ব্যক্তি, তাদের যে প্রতিকৃতি সেগুলোকে ভেঙে পায়ের নিচে ফেলে দিত, এরকম একটা অবস্থা ছিল। তো এইগুলো তো ছিল যে যারা
বিপরীত ধর্মী যারা চিন্তা ভাবনা, বিশেষ করে কমিউনিস্টরা, তাদের সময় এগুলো কমিউনিস্টদের ধারণা এইরকম। ওরা নিজেদের আমাদের দেশের যারা গুণীজনেরা তাদের মানতেই চায় না। একসময় তো আমরা এরকম দেখেছি যে বিবেকানন্দজিকে কি বলেছেন আপনারা সবাই জানেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলেছেন সবাই জানেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে কি বলেছেন, শুধু আমি আর বলছি না, পলিটিক্যাল ভাষণ এখানে দেব না, কিন্তু এইরকম একটা পরিবেশ যখন থাকবে তাহলে রেজাল্ট কোথা থেকে আসবে? পড়াশোনার মতো একটা মহল প্রয়োজন। এই মহল মাননীয় প্রধানমন্ত্রীজি তার প্রধানমন্ত্রীজির দায়িত্ব নেওয়ার পর থেকে সারা ভারতবর্ষের মধ্যে একটা মহল তৈরি হয়েছে, একটা আধ্যাত্মিক দিক দিয়ে একটা পরিবেশ তৈরি হয়েছে। আর আধ্যাত্মিকতার সাথে সাথে এই যে একটা মানে নিজেকে যে জানা, আজকে উনি যখন বললেন যে আহ্বান করলেন যে আন্তর্জাতিক যুবা দিবস পালন করার জন্য, আজকে সমস্ত দেশের মধ্যে সমস্ত প্রতিটা দেশে আজকে আন্তর্জাতিক দিবস পালন করছে, অর্থাৎ নিজেকে জানা। এসব জিনিসটা আগে আমরা কোনোদিন শুনিনি, ভাবিওনি। যুবা দিবস আমরাও জানতাম, কিন্তু যুবার ভিতরে যোগ করা, নিজেকে অনেক কিছু যোগ করা, উদ্যোগ, এই একটা পরিবেশ যখন আসছে, আমরা জানি যে বিভিন্ন সময়ে এই বয়সেই মানুষ যারা স্টুডেন্টরা আছে ডিস্ট্রাকশন হওয়ার চান্স থাকে। কারণ আমরা এগুলো দেখে এসেছি, বহু লোককে আমরা হারিয়েছি ডিস্ট্রাকশনের দিক দিয়ে। এখনো সেই ইন্টারন্যাশনাল যে কনসপিরেন্সি হয়েছে, এই যে ড্রাগ এডিকশন নিয়ে আমরা খুব চিন্তায় আছি। আগে ছিল অন্য চিন্তাধারায়, এখন ড্রাগস এর মাধ্যমে আমাদের যে যুব সমাজ প্রায় 2-3 জেনারেশন এতে করে নষ্ট হয়ে গেছে। তো এর জন্য আমাদের যে আজকের আমাদের একটা ফাইট কিন্তু চলছে, যে পরিবেশ আমাদের দিতে হবে প্রপারলি, এবং নিজেকে চেনা যে কোনটা ঠিক কোনটা বেঠিক, ডিস্ট্রাকশনের দিকে না যাওয়া, ভালো কথা শোনা, ভালো জিনিস বোঝা, ভালো দিকে পরিচালিত হওয়া, ভালো লোকের সঙ্গে চলা, এই যে বিষয়গুলো এখন খুব প্রয়োজন। খালি আমি বেশি নাম্বার পেলাম আর আমি সর্বোচ্চ হয়ে গেলাম, সর্বশ্রেষ্ঠ হয়ে গেলাম, এটা কিন্তু ভুল ধারণা। প্রকৃত হতে একটা ভালো মানুষ হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। ভালো মানুষের সংজ্ঞা যদি আমরা দেখি, নৈতিকতার দিক দিয়ে নিজেদের তৈরি করা এবং তার যে চরিত্র নির্মাণ করা, সেটা হচ্ছে প্রকৃত পড়াশোনা। ভালো নাম্বার পেলাম কিন্তু বাকিগুলো যদি ঢুকে যায় তাহলে কিন্তু ভালো স্টুডেন্ট হওয়া যায় না। এবং আগামী দিনে যাদের দায়িত্ব এই রাজ্যের জন্য এবং এই দেশের জন্য, বা আমি যদি বলি এখানে যেহেতু এই বিধানসভার মধ্যে যারা আছেন, এই বিধানসভার দায়িত্বও কিন্তু আমাদের সবাই নিতে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে সত্যিকারের একজন দায়িত্বশীল নাগরিক হওয়ার জন্য যা যা গুণাবলী প্রয়োজন সেগুলো ভিতরে ঢোকানো। জগত সেবা শ্রেষ্ঠ আসন লক্ষ্যে দখল করার লক্ষ্যে 2047-কে আহ্বান রেখেছেন আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি। আমরা সেই নমস্কার থেকে আপনাদের ছবিগুলো কালেক্ট করতে পারবেন এবং সুন্দরভাবে বিগত দিনেও যেভাবে আমরা মিষ্টিমুখের আয়োজন করেছি, আপনারা অতি অবশ্যই তা গ্রহণ করবেন। পরিশেষে আমাদের স্যার প্রোগ্রাম শেষ করার পরে স্যারের হাতে এসে বলবো, স্যারের কাছ থেকে যখনই আমাদের সেই সম্বর্ধনা নেওয়া হবে তখন আমাদের এখান থেকে সুব্রত চক্রবর্তী মহোদয় রয়েছেন আমাদের মণ্ডলের সহসভাপতিগণ, এবং আমাদের শেষ লগ্ন হবে তখন আমরা সকলে মিলে আমাদের যে ন্যাশনাল অ্যান্থম সেই গানটুকু পরিবেশন করে আমরা আজকে সর্বময় কর্তা এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজি এবং রয়েছেন আমাদের ডিস্ট্রিক্টের নেতৃবৃন্দগণ এবং আজকের এবং মঞ্চের নিচে উপবিষ্ট রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির স্টেটের বিভিন্ন সভা কেন্দ্রে সম্মানীয় বিধায়ক শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয়, আমরা ওনাকেও স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন আমাদের, এবং আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি প্রতিটা বছরই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের এই বটতলী বিধানসভা অঞ্চলের প্রিয় ছাত্রছাত্রীরা সকলকে আমি এই বটতলী স্বাগত জানাবো।
এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগম ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি শব্দ সঞ্জয় শাহ মহোদয়, এবং রয়েছেন আমাদের এই বিধানসভা কেন্দ্রের প্রভারী তথা কৃতি ছাত্রছাত্রীদের সম্বোধিত করা বা উৎসাহিত করা বা অনুপ্রাণিত করার যে অনুষ্ঠান, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বা ওনার আন্তরিক ইচ্ছায় আউটটাউন বর্দালী মন্ডলের উদ্যোগে প্রতি বছরই এই সুন্দর অনুষ্ঠান করা হয়। আমি প্রথমেই বলবো, যারা এই বিধানসভা অন্তর্গত কৃতি সন্তান বা ছাত্রছাত্রীরা, তাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এবং আমার আশা থাকবে আগামী দিন তারা আরো সুন্দরভাবে নিজেদেরকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্যকে সামনে রেখে প্রকৃত মানুষ হিসাবে নিজেকে তৈরি করবে। আজকে যারা স্টুডেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী একসময় স্টুডেন্ট ছিল, পরবর্তী ডক্টর হয়েছেন, রাজ্যের অভিভাবক হয়েছেন। ওনার নিষ্ঠা, পড়াশোনার ক্ষেত্রে আন্তরিকতা বা পরিশ্রমের ফলে কিন্তু আজকে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন বা এই জায়গায় পৌঁছেছেন। আমরা যারা স্টুডেন্ট ছিলাম, পরবর্তী সময় বিভিন্ন পেশায়, বিভিন্ন কাজে যারা যুক্ত হয়েছি, তারা কিন্তু এই আজকে যারা স্টুডেন্ট তাদের মধ্যে ছিলাম আমরা। কিন্তু পার্থক্য যেটা হচ্ছে, আমি বলবো, আজকে স্টুডেন্ট আর আগে যারা আমরা স্টুডেন্ট ছিলাম তাদের মধ্যে, বা যারা আজকে যারা শিক্ষক বা আগে যারা শিক্ষকতা করতেন বা শিক্ষাদান করতেন, তাদের মধ্যে কিছুটা ফারাক ছিল। আগে শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে এখন যে শিক্ষা পরিকাঠামো সেরকম ছিল না, শিক্ষার গুণগত মান তত ছিল না, আর ব্যবস্থাপনা বা কেন্দ্রীয় শিক্ষানীতি তখন ছিল না। তখন শিক্ষা গ্রহণ করা একটা স্টুডেন্টের পক্ষে অনেকটাই কষ্টকর ছিল, পরিবেশ, মহল বা পরিকাঠামোর অভাব ছিল, বা যারা শিক্ষাদান করতেন তাদের পক্ষেও অনেকটা অসুবিধা ছিল। কিন্তু আজকে যারা শিক্ষা গ্রহণ করে, যারা স্টুডেন্ট, যারা বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে পড়ে রাজ্যে, তাদের যে অভিজ্ঞতা, আমি বলবো যে আমরা জানি যে শিক্ষা ভবনটা অনেকটাই সুন্দর হয়েছে, যেটা কয়েক বছর আগেও শিক্ষাঙ্গন কলুষিত ছিল, রাজনৈতিক কারণ হোক বা যে কোনো কারণে হোক। 2018 সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হওয়ার পর সার্বিক রাজ্যের উন্নয়নের সঙ্গে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষার জায়গাটা অনেকটা প্রসারিত হয়েছে। আগে যাদের মেধা ছিল, প্রতিভা ছিল, আর্থিক সচ্ছলতা ছিল না, কিংবা এই রাজ্যের সেই পরিকাঠামো ছিল না উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য, অনেক মেধা প্রতিভা নষ্ট হয়ে যেত। ইচ্ছে থাকলেও তাদের অভিভাবকরা তাদের সন্তানকে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারতেন না করাতে। কিন্তু এখন এই রাজ্যে এই পরিস্থিতি নেই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বের সরকার বা ওনার বিশেষত, যেহেতু উনি ডক্টর এবং উনি কিন্তু শিক্ষকও, ওই কলেজে পড়াতেন আমাদের মেডিকেল কলেজে। তাহলে ওনার চিন্তা, ওনার দিশা বা ওনার ভাবনার মাধ্যমে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা অনেকটা পরিবর্তন হয়েছে, পরিকাঠামো উন্নত হয়েছে। এখন এই রাজ্যে নতুন নতুন বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিভিন্ন টেকনিক্যাল কলেজ, মেডিকেল কলেজ তৈরি হচ্ছে। আমাদের রাজ্যে প্রায় 400-450 মেডিকেল স্টুডেন্ট এই রাজ্যেই যাদের প্রতিভা, মেধা আছে, তাদের পড়ার সুযোগ পাচ্ছে, যেটা আগে আমাদের মুখ্যমন্ত্রী বাইরে গিয়ে পড়াশোনা করতে হয়েছে মেডিকেল লাইনে। তখন এই ব্যবস্থা রাজ্যে ছিল না, বা যারা সরকার পরিচালনা করছে সেই চিন্তা ভাবনা করেনি। রাজ্যের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য তাদের কোনো পরিকল্পনা ছিল না, দূরদর্শীর অভাব ছিল। আমাদের মনে মুখ্যমন্ত্রী দূরদর্শী চিন্তা ভাবনায় আমাদের এই জায়গাটা আমরা অতিক্রম করতে পেরেছি। আমাদের ছাত্রছাত্রী যারা আছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন, তারা আগামী দিন এই রাজ্য থেকেই তাদের পছন্দ মতো জায়গা করে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন। কারিগরি শিক্ষা হোক, মেডিকেল বিষয় হোক বা অন্যান্য বিষয় হোক, অনেক ব্যবস্থাপনা, অনেক পরিকাঠামো তৈরি হয়েছে। কাজে আমি বলবো যে আজকে যারা শিক্ষার্থী,
বা স্টুডেন্ট, তারা আগামী দিনে হচ্ছে আমাদের শুধু বর্দলী, আজকে বর্দলী মন্ডল সভাপতি বা মুখ্যমন্ত্রীর ব্যবস্থাপনায় বা ওনার আগ্রহে যারা বিধানসভা অন্তর্গত কৃতি সন্তানদেরকে সম্বর্ধিত করা হচ্ছে, তারা শুধু বর্দলী বিধানসভার সম্পদ নয়, তারা কিন্তু রাজ্যের সম্পদ। আমাদের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী বিকশিত ভারত বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব সরকার বা উনি যেটা পাচ্ছেন বিকশিত ত্রিপুরা, সেটার কারিগর কিন্তু আপনারা হবেন ভবিষ্যতে। তাই আপনারা রাজ্যের সম্পদ, রাজ্যকে বিকশিত ত্রিপুরা করার ক্ষেত্রে আপনাদের অংশগ্রহণ থাকবে, রাষ্ট্রীয় চিন্তা, রাষ্ট্রীয় ভাবনা। তো আমি বলবো যে পড়াশোনার পাশাপাশি আপনারা অন্যান্য সামাজিক দায়িত্ব সামনে রেখে নিজেকে তৈরি করবেন। বিশেষ করে আমাদের যারা অভিভাবক আছেন তাদের নিশ্চয়ই তাদের সন্তানদের প্রতি একটা আগ্রহ থাকে, প্রত্যাশা থাকে, যারা ভালো স্টুডেন্ট, যারা পড়াশোনা করে পড়াশোনা তাদের সংসার প্রতিপালনে সাহায্য করবেন বা মা বাবাকে রক্ষা করবেন, দেখবেন। সেরকম সমাজে যারা আমরা বাস করি, আমরা কিন্তু একটা সামাজিকভাবে আমাদের একটা আশা থাকে, যারা এই স্টুডেন্ট আজকে এখানে উপস্থিত আছে তারাও আমাদের সমাজকে রক্ষা করবে, সমাজ যাতে সুন্দর থাকে, ভালো থাকে। এবং রাজ্যের যারা মানুষ, তারা কিন্তু যারা টিচার আছে বিদ্যালয়ে, এবং টিচাররা আশা করে স্টুডেন্ট ভালো হবে, ভালো পড়াশোনা করে, ভালো রেজাল্ট করে রাজ্যে গর্ব বৃদ্ধি করবে, সেরকম রাজ্যের মানুষ আশা করে আমাদের এই বর্তমানে বিধানসভার যারা স্টুডেন্ট আছে আজকে সমর্থিত হবে, তারাও আগামী দিন রাজ্যের উন্নয়নে তাদের মেধা প্রতিভাকে কাজে লাগাবে। ওনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের ভারতীয় জনতা পার্টির সদর আরবান সভাপতি ছাত্রছাত্রীদের আমরা সংবর্ধনা দিচ্ছি। এবং আমরা যদি আজকে মনে করি যে আজকে যে সংবর্ধনা অনুষ্ঠানটা আমরা কেন করছি, এখানে যারা সংবর্ধিত হয়েছে তাদের জন্য তো নিশ্চয়ই, কিন্তু যারা এটাকে দেখে অন্যরাও কিন্তু উৎসাহিত হবে। আমারও এই একটা হেলদি একটা কম্পিটিশনের মাধ্যমে আমরা যেহেতু এখানে সংবর্ধিত হয়েছে, আমারও আগামী দিন আমাদের এমনভাবে নিজেকে নিয়ে যেতে পারবো যাতে আমাকেও সেই সম্মান দেওয়া হয়, এর জন্যই দেওয়া। এবং আজকে আমি যদি মনে করি আজকে সাফল্য আমার শেষ সাফল্য, তাহলে কিন্তু ভুল হবে। নেক্সট আমার যে বড় সাফল্য, আমি বলবো যে প্রথম পর্যায়ে কিন্তু আজকে শুরু হবো, কিন্তু একটার পর একটা সাফল্য, একদম সাফল্য শেষ না, আমার চ্যালেঞ্জ একের পর চ্যালেঞ্জ জীবন আসতে থাকবে। এবং জীবনে যত চ্যালেঞ্জ আমরা বেশি মোকাবেলা করতে পারবো, তত বেশি নিজেকে কিন্তু একটা সেভাবে শক্তিশালী করতে পারবো। মাটি যেমন যত পড়ায় তত বেশি কিন্তু শক্ত হয়, একটা ইট তৈরি হয়, স্ট্রং। তখন কিন্তু এখন রাস্তার মধ্যে যদি আমি মাটি থাকে, নরম মাটি, সেটা পাড়া বানিয়ে কিন্তু অনেকে চলে যাবে। কিন্তু শক্ত যখন হয় সেই ইটটা, তখন দরকার চিন্তা করবে যে একে তো আমি লাভ নিয়ে আমি চলে যেতে পারবো না। যদি নিজেকে সেইভাবে তৈরি করা, সেটা জ্ঞান অর্জনে সেটা একমাত্র সম্ভব। আজকে নেতিবাচক পরিবেশ একটা তৈরি, ভেরি ইম্পর্টেন্ট। নেগেটিভ আমি দেখি, রাজনীতিতেও দেখি, বেশিরভাগ আজকাল দেখি এমন সব নেগেটিভ টক করে। হেলদি কনস্ট্রাকটিভ কথাবার্তা বলতে পারে, যেটা সত্যি সেটা বলো, কিন্তু মিথ্যা বানিয়ে এমন সব কথাবার্তা বলে যে নেগেটিভ ভাইব্রেশন। অনেক সময় মনে হয় যে ঠিক আছে, আমিও তাহলে তার যেহেতু ও বলছিল এরকম নেগেটিভ, আমারও নেগেটিভ দেওয়া, তো এইটা একটা বিরাট সমস্যা। এর জন্য অনেক সময় একটা সেন্টার আমার প্রায়ই মনে হয়, প্রায় সময় বলিও যে ডোন্ট আর্গিউ উইথ দ্য সাবস্ট্যান্ডার্ড পিপল and you don't pull down your standard to their level. তো এই যে একটা বিষয়, আমার নজরে বলে না, এরকম কিছু তো বলতে হবে। তো বলতে গেলে অনেক সময় ওই জায়গায় গেলে নিজেকেই মনে হয় যে কেন আমি নেগেটিভ একটা কথা বললাম, নেগেটিভ ভাইব্রেশন। তো নিজেকে যত পজিটিভ হতে ভাইব্রেশনে রাখবো, তত নিজেকে কিন্তু আমরা ধরতে পারবো। আর সেটাই সমাজের আসলে উদ্দেশ্য, সমাজের চাহিদা। এখানে যারা উপস্থিত রয়েছেন, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ সায়েন্টিস্ট হবে, কেউ লেকচারার হবে, কেউ বিজ্ঞান ব্যক্তি হবে, এবং কেউ ব্যবসার সাথে যুক্ত হবে। কিন্তু এটা এমন, আজকে নিজেকে যদি আমি ফাউন্ডেশন স্ট্রং করতে পারি, এবং সবাই যে যে জায়গায় স্ব জায়গার মধ্যে, আমার মনে আছে কিছুদিন আগে আমাদের সেটাও ধারণা ছিল না, ত্রিপুরাবাসীরা আছেন বাইরে, তাদের একটা আমরা যারা বিভিন্ন স্থানে, তাদের বিভিন্ন স্তরে সারা পৃথিবীর মধ্যে ওরা স্ব জায়গার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য স্থান রেখেছেন, তাদের একটা
আমরা কনভেনশন করেছিলাম, 300 মতো লোক এসছে। ওনারা বলছেন এরকম অনেক আমরা জানি না, বিদেশ থেকে ওনারা এসেছিলেন, ওনারা বলছেন আমরা ত্রিপুরার জন্য কিছু করতে চাই। আমরা বললাম ঠিক আছে নেক্সট টাইম। তো বলছে নেক্সট টাইম যদি করেন তো 1000-এর মতো লোক আসবে, কারণ অনেকে এই খবরটা ফার্স্ট টাইম আমরা করেছি। এরা আমাদের ত্রিপুরার জীবন নাম উজ্জ্বল করছে। এখানে যারা আজকে সংগঠিত হচ্ছে তাদেরকে বলবো, তোমরা এই রাজ্যের এবং দেশের নাম উজ্জ্বল করবে। এবং তাদেরকে যখন আসলো এবং যখন তাদের সমস্ত বিষয় তাদের ডিসকাস করলো, তাদের আইডেন্টিটি, নিজেদের অত্যন্ত মানে প্রাউড ফিল হচ্ছিল আমরা সবাই, যে ত্রিপুরার ছেলে মেয়েরা এত বাইরে এত কাজ করছে, আমরাই জানি না। এইরকম নিশ্চয়ই তোমরা আগামী দিন করবে এবং টার্গেট এরকমই হওয়া উচিত। এবং এতে করে অনেক সময় কি হয়, আগে এইরকমই গেছে, বাইরে যখন গেছে এগুলো ত্রিপুরাতে মানুষ থাকে, আর কি আছে আমাদের এখানে এত সুযোগ সুবিধা। আর ওই ব্যক্তিরাই যখন ত্রিপুরাতে আসে, আসার পর বলে ত্রিপুরার এত পরিবর্তন হয়ে গেছে, আমরা তো ভাবতেই পারি না। তো আমরা এখন সেই যে প্ল্যাটফর্ম সেটা আমরা দিতে পারছি, যাতে এখন মানুষ ত্রিপুরাতে আসে। তোমাদের সবাই জানি এখানে যে কিছুদিন আগে আমরা এখানে ডেস্টিনেশন ত্রিপুরা করে একটা ইনভেস্টমেন্ট সামিট করেছিলাম। এবং ত্রিপুরার যখন বর্তমান পজিশন, বিদেশ থেকেও প্রচুর লোক এসছে, আর সারা ভারতবর্ষের লোক এসেছিল। আমরা টার্গেট করেছিলাম মাত্র 500 ব্যক্তি আসবে, সেই জায়গায় 1200-এর উপরে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা এখানে এসছেন এবং ইনভেস্ট করতে চান এখানে। আজকে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ত্রিপুরার আগের মতো নিয়ে এখানে আজকে 11 ক্লাস বা 12 ক্লাস, আমাদের সঙ্গে 11 ক্লাস ছিল, 12 ক্লাস পাস করার পর কোথায় যাবে, গার্জেনদেরও সমস্যা যে বাইরে ছেলেকে পড়াবে মেয়েকে পড়াবে। এখন আমাদের এখানে সবকিছু অ্যাভেলেবল। আগে 12টা থেকে 10টা মাত্র এমবিবিএস সেট ছিল, আর সেই জায়গায় আজকে 550টা এমবিবিএস সিট হয়েছে। ভালো যায় কিন্তু আমরা ভাবতেও পারি না, আরো বাড়বে এর মধ্যে। ডেন্টালের সিট ছিল একটা, সেখানে আজকে 63 ডেন্টাল সিট হয়েছে, বিডিএস এর সিট। এখানে হোমিওপ্যাথিক কলেজ হচ্ছে কিছুদিনের মধ্যে, সামনের বছর থেকে শুরু হচ্ছে। আয়ুর্বেদিক কলেজ হচ্ছে, ফার্মেসি কলেজ আছে, এমএ জিএমএ, এরকম প্রচুর কয়েকটা ইউনিভার্সিটি এখানে এসছে, বড় বড় ইউনিভার্সিটি এখানে আসছে। তখন পড়াশোনার ক্ষেত্রে যে যেখানে বাইরে যাওয়ার এখন কিন্তু দরকার পড়ছে না এখানে। যদিও অনেকে সমস্যা হয়, কটাক্ষ করে নানা রকম কথা বলে, ওনাদের সময় কিন্তু প্রাইভেট অর্গানাইজেশনকে ওনারা খুব করে আসার আমন্ত্রণ জানিয়েছেন, কয়েকজন এখানে পুজোও লাগিয়েছেন, কিন্তু এসব ভুলে গেছেন। প্রাইভেটাইজেশনের সঙ্গে কথা বললেই তাদের সমস্যা। আজকে প্রাইভেটাইজেশন ছাড়া আমার ক্যাবিনেটের মধ্যে আমরা কিছুদিন আগে আমরা একটা এখানে সব ক্যাবিনেট মিনিস্টারদের সামনে একটা প্রেজেন্টেশন ছিল যে আমাদের যে জিডিপি সেটা কিন্তু বহু প্রদেশের যে জিডিপি, একমাত্র প্রাইভেটের যদি নিবেশ হয় সেখানে কিন্তু জিডিপি পাবে। আমাদের জিডিপি এখন নর্থ ইস্টার্ন জন্য সেকেন্ড হাইয়েস্ট, পার ক্যাপিটা ইনকাম সেকেন্ড হাইয়েস্ট নর্থ ইস্টার্নের জন্য। আমাদের নীতি আয়োগে ঘোষিত যে বার্তা সেটা হচ্ছে ফ্রন্ট রানার স্টেট হিসেবে আমরা ত্রিপুরা এখন। তো এই যে বিষয়গুলো আমরা করছি একের পরে, তো প্রাইভেট অর্গানাইজেশন যত বেশি আসবে তত বেশি আমাদের লাভ হবে। ইনভেস্ট করতে আসছে এখানে, বিভিন্ন ইন্ডাস্ট্রি হচ্ছে এখানে, এমএসএমইর মাধ্যমে আমরা চেষ্টা করছি। যাই হোক, তো এই জায়গার মধ্যে যত বড়ই হোক না কেন, যত বড় ডাক্তারই হোক, ইঞ্জিনিয়ার হোক, আজকে পাইলটও হোক, রকেট চালাও, যাই করো, কিন্তু মনে রাখতে হবে তোমার শিকড় ত্রিপুরাতে, তোমার আগরতলায়, তোমার এই মন্ডলের মধ্যে যে যে জায়গায় থাকুক, আমার এখান থেকে আমার, কারণ আমাকে এখান থেকে বেসমেন্ট আমার তৈরি করে দিয়েছে, তাকে কোনো অবস্থায় যেন আমরা না বলি, সেই বিষয়টা মনে রাখতে হবে। জিনিসটা আমাদের যুদ্ধ ঘোষণা আমরা বারবার বলছি, তার বিরুদ্ধে আমাদের সবাই মিলে, এখানে স্টুডেন্টরা আছেন, যারা গার্জিয়ানরা আছেন, সবাই মিলে, সরকার আপনার পাশে রয়েছে, সরকার আপনাদের সাথে থাকবে। তো এর থেকে বড় শক্তি আর কি হতে পারে? আজকে এখানে আমাদের
এই আদর্শকে সামনে রেখে আমাদের সামনের দিকে নতুন প্রজন্ম যাদের, আমি বারবার এই কথাটা বলি যে আমি 400 মিটার যখন রিলে রেস, যখন ব্যাটনটা আমরা নেক্সট টু নেক্সট আলটিমেটলি গিয়ে সেটা ফিনিশিং হতো, তো এই ব্যাটনটা প্রপার যে জেনারেশন তাদেরকে দিতে হবে। তো ব্যাটন কাকে দেবে? যে নিজে ঠিক ভালো করে ধরতে পারবে, তার জন্য তার পরিশ্রম, তার নিষ্ঠা, তার প্র্যাকটিস খেলার সাথে অংশ তুলনা করা যায় জীবনযাত্রার ক্ষেত্রে। তো এরকম নিজেকে তৈরি করতে হবে যে ব্যাটনটা না এমনকে দিন আপনি অংশই দেওয়া। আমরা কোনো জায়গায় সিলেকশন করতে গেলে যে তাকে দিয়ে এই কাজটা হবে, আমরা দেখি মুখই খুঁজে পাই না। হিন্দু আছে প্রচন্ড, কিন্তু দেখা যায় নানাভাবে কলুষিত হওয়ার কারণে অনেক সময় বা ঠিকভাবে চলার ক্ষেত্রে নিজেকে দৃঢ়তার সাথে চলার ক্ষেত্রে মানে কিছুটা খামতি থাকে, যে কারণে সিলেকশনে প্রবলেম হয়। এখানে সিলেকশনের জন্য কম্পিটিশন আগামী দিন যে না হয়ে পারবে, আর না হয়ে পারবে, মানে 19+20 না হোক একটা কম্পিটিশন হচ্ছে। নিজেকে সেভাবে তৈরি করতে পারলে তবে আমাদের পক্ষেও সুবিধা হবে আগামী দিন। আজকে আমাদের সরকার এখানে উন্নয়ন এবং গুড গভর্নেন্স এবং স্বচ্ছতা এবং এর উপরেও জনকল্যাণে কি করা প্রয়োজন সেটার উপর আমরা সবচেয়ে আমরা তার উপর আমরা জোর দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী সেই কথাটা বলেন, আমাদের সরকারের মূল লক্ষ্য হচ্ছে এটা। এখানে পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আধুনিক শিক্ষা ব্যবস্থা বলেছেন, ন্যাশনাল এডুকেশন পলিসি আজকে আমরা এখানে স্থাপন করেছি। এখানে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, খেলাধুলা, কৃষি বিকাশ, কর্মসংস্থানের যে সুযোগ, ডিজিটাল পরিষেবা, আজকে ডিজিটাল ত্রিপুরা, আমরা ডিজিটাল ইন্ডিয়ার সাথে আমরা ডিজিটাল ত্রিপুরা আমরা সেভাবে করছি, এবং সেটা যদি সবাই করে তবে আমরা আগামী দিন আমরা একটা উন্নত ত্রিপুরা, নতুন ত্রিপুরা যেটা বলছি সেটাই সম্ভব হবে। শিক্ষার তো শেষ নেই, জীবনব্যাপী শিক্ষা আজকে আমার করতে হবে, আজকে আমার জানতে হবে। আমরা কি করি অনেক সময় পড়াশোনার পর আমরা মনে করি যে আমি সব শিখে ফেলেছি, তো ভুল। নতুন ভাবে নতুন জিনিস আসছে, এখন এত কম্পিটিশন, এখন হাতের মুঠোয় জ্ঞান অর্জনের বস্তু, একটা টিপ দিলেই সব জানা যায়। এআইকে এখন ব্যবহার করতে হবে আমাদের, নতুন নতুন জিনিস আসছে এখানে, কাজে একটা জায়গায় স্টপ করলে হবে না, মানে সামনের দিকে আরো যাতে জানা যায় তার জন্য নিজেকে তৈরি রাখতে হবে, এবং এতে করে নিজের মনকেও কিন্তু গঠন করা যায় এবং নৈতিকভাবে শক্তিশালী হওয়া। বুদ্ধিগত ভাবে তো নয়, আমরা অনেক সময় বুদ্ধি আমার ডেভেলপ করবো তাতেও লাভ নয়। ওই যে নৈতিকভাবে এবং সত্যিকার মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবো, সেটা হচ্ছে শিক্ষা। এবং আমি সবসময় এই কথাটা বলি যে শিক্ষা, এডুকেশন একটা বিষয়, সেটা হচ্ছে যা অজ্ঞতাকে জ্ঞানের সাথে এবং অন্ধকারকে আলোর সাথে যুক্ত করে, ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে স্বামী বিবেকানন্দ কি বলেছেন, মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ সাধনই হচ্ছে শিক্ষা। নিজের ভিতরে সবকিছু ইনবিল্ট। আমি জন্মগ্রহণ করেছি পার্টিকুলার একটা পারপাসে, আমি নিজেকেই চিনি না, নিজেকে জানা, এক্সপ্লোর করা, সে যে যত বেশি করবে তত বেশি সেই লাভ আমার নিজেরও হবে, সমাজেও হবে। এবং সেইগুলি নিয়ে আমাদের সরকার, আমাদের যারা শিক্ষার্থীরা আছেন তাদের কিভাবে তাদের এক্সপ্লোর করা যায় আমরা কাজ করছি, এবং তার জন্য গুণগত শিক্ষা আমরা ব্যবস্থা করছি। এবং নিদর গুণগত শিক্ষা কোনো অবস্থায় পূর্ণতা লাভ হয় না, এবং তার উপর আমরা জোর দিচ্ছি। প্রত্যন্ত যে অঞ্চলগুলো আছে সেখানেও শিক্ষাকে সার্বজনীন করার জন্য আমরা বিভিন্ন উপায়ে আমরা সেখানে পৌঁছে দিচ্ছি। এবং আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে ভারতবর্ষকে প্রকৃত অর্থে একটা মানে নতুন ভাবে সেটাকে সামনে নেওয়া যায়, তার জন্য ছাত্রছাত্রীদের উপর উনি কিন্তু অনেক বেশি বিশ্বাস করেন। তোমরা সবাই জানো যে মাননীয় প্রধানমন্ত্রী যে পরীক্ষা পে চর্চা করেন কিনা, কথা বলেন সরাসরি, এবং নিয়মটা হয়ে গেছে যে স্টুডেন্টদের সাথে কথা বলার পরে অনেক জিনিস আছে, অনেক ক্ষেত্রে উনি ওনাদের আইডিয়া নেই, আলটিমেটলি সেটাকে মানে ইমপ্লিমেন্টও করেন, এরকমই দেখা গেছে। এবং আমার বক্তব্য বলেছেন যে এই যে সম্পদ সেটা যেন কোনো অবস্থায় যুব সমাজ, আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হিউম্যান রিসোর্স হচ্ছে ভারতবর্ষে, এবং তাদের যে মেধা সম্পদ সেটা যাতে কোনো অবস্থায় যে হারিয়ে না যাওয়া যায় তার জন্য আমরা সবাই মিলে কাজ করছি। এবং আমরা
ত্রিপুরা সরকারও সেই কাজটা আমরা কিন্তু করছি। আজকে আমরা জানি যে পরীক্ষার কিন্তু বিরাট প্রেশার থাকে, নো ডাউট। আমরা নিজেরা এই লাইফটাইমটা পেরিয়ে এসেছি, কাজেই অনেক সময় কম নাম্বার পান। অনেকে এখানে যারা এসছে তার বাইরেও অনেক স্টুডেন্ট আছে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। এবং নম্বর দিয়ে কোনো ব্যক্তিকে বোঝা যায় না ওই বেস্ট। দেখা গেছে ব্যক্তিগত জীবনে আমরা দেখি যে যারা পড়াশোনায় রেজাল্ট হয়তো বা থিওরিটিক্যালি ততটা পাইনি, কিন্তু ব্যক্তিগত জীবনে অনেকটা বেশি সাকসেস। আবার যারা প্রতিনিয়ত ভালো রেজাল্টও করেছে, দেখা গেছে সেরকম তাদের সামাজিক ক্ষেত্রে তাদেরকে সেভাবে দেখা যায় না। দুটোই থাকতে হবে, খেলাধুলাও করতে হবে, আবার পড়াশোনাও করতে হবে, আবার নিজেকে সামাজিক কাজেও নিয়োজিত রাখা। মোবাইল আর ইন্টারনেট তো আমরা জানি এখন কথায় কথায় মোবাইল ইন্টারনেট, কিন্তু মোবাইল ইন্টারনেট সেটা যদি আমরা বিনোদনের ক্ষেত্রে কম ব্যবহার করে যদি শিক্ষার ক্ষেত্রে আমরা ইউজ করি, এটা আমার অ্যাডভাইস থাকবে। শিক্ষার ক্ষেত্রে যদি আমরা ইউজ করি তাহলে সেটা লাভবান আমরা হব, এই আমাদের রাজ্য লাভবান হবে। পরিশেষে আমি যারা সম্মানিত হয়েছে ওদের প্রত্যেকে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং বিশেষ করে আজকের এই যে অনুষ্ঠান আমাদের মন্ডল যে ৮ নম্বর দলের মন্ডল সভাপতি যে ফুল টিমকে আমি ধন্যবাদ দেব। এবং এখানে আমাদের মন্ডলের সভাপতি, ভাইস প্রেসিডেন্ট যারা আছেন, জেনারেল সেক্রেটারি এবং অন্যান্য মেম্বার এবং বিভিন্ন বুথ প্রেসিডেন্ট, আমাদের পৃষ্ঠা প্রমুখ থেকে আরম্ভ করে যারা যারা আছেন এখানে সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, আর আমার যারা ছেলেমেয়েরা এখানে আছেন সবাইকে আমি আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এভাবে রাজ্যের ছেলেমেয়েরা আরো যেন উন্নত থেকে এবার আসছে সুমিত দে। পরবর্তী প্রাপকদের আমরা ডেকে নিচ্ছি জয়দীপ রয়, ওয়ার্ড নাম্বার 39। করতালি কিন্তু একদম কম, আপনারা করতালি অবশ্যই দেবেন। বিশাখা মজুমদার পরবর্তী প্রাপক, তারপর কোয়েনা দাস। আমি এক এক করে যাদের নাম বলেছি আপনারা সকলেই চলে আসুন। কোয়েনা দাস, তারপর পরবর্তী প্রাপক কোয়েনার পর তিথি দেবনাথ, কোয়েনার পর পরবর্তী প্রাপক তিথি দেবনাথ, পরবর্তী প্রাপক শ্রেয়া দেব, আবার একটি করতালি চাই। শ্রেয়া দেব এবারের প্রাপক, তারপর ত্রিদীপ দেব, এক এক করে সকল আজকে সম্মানীয় কৃতিদের হাতে যারা খুব ভালো নাম্বার পেয়ে এলাকার নাম উজ্জ্বল করেছে, রাজ্যের নাম উজ্জ্বল করেছে, আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার নাম উজ্জ্বল। সোনাল দেবনাথ, এক এক করে সকল সম্মানী ওরা তুলে দিচ্ছেন এই সম্মানগুলো। অবশ্যই এবার আসছে স্নিগ্ধা ভূমি, চক্রবর্তী, বৈশালী পণ্ডিত, অরিজিৎ ভৌমিক, সৌম্যদীপ সাহা, ঋতিকা ধর। চলে আসো, যদি প্রেজেন্ট থাকো চলে আসো। পরবর্তী প্রাপক জয়দীপ। অবশ্যই চলে আসো। বিশাখা মজুমদার, অর্ণব দেব, অস্মিতা দেব, শ্রেয়া দেব, ত্রিদীপ দেব, অর্কা শীল, তিথি দেবনাথ, পাপড়ি দাস, দীপ্তনীল পাল, দীপ্তনীলা পাল। লং তরে কাচ্চি গানের শস্য তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।